আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে জমির মালিকানা পেতে দলিল লাগবে কেন, খতিয়ান লাগবে কেন। দলিল খতিয়ান ছাড়াই জমির মালিক আপনি। দলিল খতিয়ান সব ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু আমাদের ভূমি আইনে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে দলিল যার ভূমি হবে তার। তাহলে আজকে আমরা দেখে নেব যে দলিল এবং খতিয়ান সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি প্রমাণ করাই দেব। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকে সকালে যখন আমি কমেন্টস এবং হোয়াটসঅ্যাপে যে সকল মেসেজ আসছে তার মধ্য থেকে প্রায় 50 থেকে 60 জন ভাই বন্ধুরা আমার চ্যানেলে প্রশ্ন করেছেন এই দলিল এবং খতিয়ান নিয়ে। সেজন্যই আমি আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি যে জমির মালিকানা পেতে দলিল খতিয়ান কেন লাগবে। আমার হাতে যে মোবাইল সেটটি দেখছেন, এই মোবাইল সেটটি আমি কিন্তু ক্রয় করেছি যে কোনো একটি দোকান থেকে। এই মোবাইল সেটটি যখন ক্রয় করি তখন দোকান থেকে আমাকে একটি ভাউচার দিয়েছে। এই ভাউচারের মধ্যে এই মোবাইল ফোনের বডি নাম্বার থেকে শুরু করে আনুষঙ্গিক যত কিছু আছে সবকিছু উল্লেখ করা হয়েছে। এমনকি এই মোবাইলের যে মূল্য, সেই মূল্যটিও কিন্তু সেখানে লেখা হয়েছে আমার নাম সহ, আমার মোবাইল নাম্বার সহ। তাহলে এই মোবাইলের ওই ভাউচারটি হচ্ছে মোবাইলের জন্য একটি দলিল। কিন্তু এই মোবাইলটি যদি হারিয়ে যায়, আমি যদি কারো কাছে হস্তান্তর না করি, বেচা বিক্রি না করি, হারিয়ে গেছে, তাহলে আমার ওই ভাউচারটি দিয়ে আমি কিন্তু এই মোবাইল ফোনটি উদ্ধার করতে পারবো আইনগত দিক থেকে। কিন্তু আমি যদি এই মোবাইলটি যদি হস্তান্তর করি, কারোর কাছে যদি বিক্রি করি, তাহলে তাকে যে ডকুমেন্টসটি আমি দিব সেই ডকুমেন্টসটি কিন্তু এই মোবাইল ফোনের ব্র্যান্ডের নাম, বডি নাম্বার সবকিছু কিন্তু আমার ভাউচারে লেখা আছে। ওই ভাউচারে যা লেখা আছে সেইভাবে লিখে আমি যে তাকে মোবাইলটি দিয়ে দিলাম সেটা কিন্তু সেখানে লেখা থাকবে। সেটি কিন্তু তার জন্য একটি দলিল। তাহলে আজকের ভিডিওটি কিন্তু একটু নেগেটিভ সাইডে চলে গেল যে তাহলে দলিল ছাড়া আমি মালিক হব কিভাবে, খতিয়ান ছাড়া মালিক হব কিভাবে। আমি সেই জায়গায় যাচ্ছি। আপনাকে সর্বপ্রথম ভাবতে হবে বা আপনার চিন্তা চেতনায় থাকতে হবে, আমি যে জমির মালিকানা চাচ্ছি সেই জমিটি কেউ না কেউ মালিক। যিনি দখলে আছেন তার কোনো কাগজপত্র নেই, বা যিনি দখলে ছিলেন তার ওয়ারিশরা আছেন তাদেরও কোনো কাগজপত্র নেই। আর থাকলেও হয়তো একটি রেকর্ড থাকতে পারে, কিন্তু এই জমিটার মূল মালিক এখন থেকে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর আগে কে ছিলেন। বা আপনি নিজেও যদি সম্পত্তি দখলে থাকেন তাহলেও আপনাকে এই ভাবনায় আসতে হবে। কিন্তু কোনো সম্পত্তি থেকে যদি আপনি বঞ্চিত হয়ে যান তাহলেও আপনাকে এই ভাবনায় আসতে হবে সম্পত্তির মূল মালিককে। উদাহরণস্বরূপ আমরা যদি ধরে নেই যে এই সম্পত্তির মালিক আপনার পূর্বপুরুষ, তো আপনার পূর্বপুরুষ কে হতে পারে? বাবা হতে পারে, বাবার বাবা হতে পারে, বাবার দাদার বাবা হতে পারে। কেউ না কেউ এই সম্পত্তির মালিক ছিলেন। তো তার কাছে তিনি যখন মালিক, আমরা দাদার বাবার কথা বলছি, দাদার বাবা সম্পত্তির মালিক। কোন বুনিয়াদে মালিক? আমরা ধরে নিলাম তিনি 1940 সালে, 1938 সালে সিএস খতিয়ান মূলে মালিক, রায়তি স্থিতিবান। তাহলে তার ওই খতিয়ানটি হচ্ছে তার দলিল। তিনিই হচ্ছেন মূল মালিক এক খণ্ড জমির। তো এই যে তিনি মূল মালিক, তার কাছ থেকে কিন্তু শুরু হবে দলিল সৃষ্টি হওয়া। তিনি যদি কোনো সম্পত্তি বিক্রি করে থাকেন, যার কাছে বিক্রি করছেন তার নামে একটি দলিল হবে। তো এইভাবে কিন্তু দলিল সৃষ্টি হয়। কিন্তু সম্পত্তি যদি বেচা বিক্রি না হয় তাহলে কিন্তু দলিল কখনোই সৃষ্টি হবে না। তো ওই যে খতিয়ান মূলে দাদার বাবা মালিক, দাদার বাবা যদি সম্পত্তি বিক্রি না করে মৃত্যুবরণ করেন, তাহলে সেই সম্পত্তিটা বংশ পরম্পরায় দাদার কাছে চলে আসবে। ধরে নিলাম দাদা ওই সম্পত্তি বিক্রি করেনি, তাহলে সেই সম্পত্তি বাবা এবং চাচা, ফুফু ওদের নামে চলে আসবে। তাহলে দাদার বাবা মারা যাওয়ার সময় সম্পত্তি বেচা বিক্রি করে নাই, কাউকে লিখে দিয়ে যায় নাই, তাহলে দাদার কি কোনো দলিল আছে? দাদার তো কোনো দলিল নেই, কোনো খতিয়ান নেই।
দলিল খতিয়ান আছে দাদার বাবার। এখন আসি যে দাদাও মৃত্যুবরণ করেছেন, সেই সম্পত্তি বাপ চাচার কাছে চলে আসছে, ফুফুদের কাছে চলে আসছে, দাদাও তো সম্পত্তি বিক্রি করে নাই। তাহলে বাবা এবং চাচা ফুফু এদেরকে কি কোনো দলিল আছে? এদেরও তো কোনো দলিল নেই। তাহলে বাবা এবং চাচা ফুফু এদের কাছে চলে আসছে। 2004 সালে এই বিষয়টাকে পর্যবেক্ষণ করে আমাদের দেশে আপোষ বন্টননামা দলিল বাধ্যতামূলক করা হয়েছে। যদি জমি বেচা বিক্রি নাও হয়, তাহলে ওয়ারিশদের মধ্যে জমি বেচা বিক্রি মানে না করলে সেটি কিন্তু আপোষ বন্টননামা দলিলের মাধ্যমে অংশীদারিত্ব ভাগ হয়ে যাবে। এজন্যই হবে যে অতীতে দেখা গেছে যে মৌখিকভাবে ভাগ বটরা করে যখন সম্পত্তি ভোগ দখলে রয়েছে, তখন একজন ওয়ারিশের সাথে আরেকজন ওয়ারিশের বাগবিতানটা বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে সেই সম্পত্তি নিয়ে আদালত পর্যন্ত পৌঁছাইতে হয়েছে, মামলা মকদ্দমা করতে হয়েছে। এই মামলা মকদ্দমা থেকে বাঁচার জন্য সরকার 2004 সালে এই আপোষ বন্টননামা দলিল বাধ্যতামূলক করে। তো আপোষ বন্টননামা দলিল বাধ্যতামূলক করার ফলে একটি দলিল সৃষ্টি হবে সেখানে। যারা আপোষ বন্টননামা দলিল করে নাই তাদের জন্য কিন্তু কোনো দলিল সৃষ্টি হয় নাই, ওই সেই খতিয়ান থেকেই কিন্তু আসতেছে। সিএস খতিয়ান, তারপর এস এ খতিয়ান আসছে, তারপর আর এস খতিয়ান আসছে। কিন্তু দেখা গেছে বর্তমান সময়ে এসে একজন ওয়ারিশ বঞ্চিত হয়ে গেছে। এখন সেই বঞ্চিত ওয়ারিশের কাছে তো কোনো কাগজ নাই, তার নামে দলিল নাই, তার নামে খতিয়ান নাই, তার নামে নামজারি নাই, তার নামে তো কিছুই নাই। তাহলে এইখানে ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন, আইন উপদেষ্টা বলেন, তারা কি বলছেন যে জমির মালিকানা পেতে দলিল লাগবে কেন, খতিয়ান কেন লাগবে? এটি ওয়ারিশ সম্পত্তি সম্পর্কে বলা হয়েছে। কেন লাগবে? তার পূর্বপুরুষের তো সব আছে। তিনি তো বংশ পরম্পরায় ধারাবাহিকভাবে জমির মালিকানা চেইন ঠিক রেখে একজন ওয়ারিশ যদি সম্পত্তি ভোগ করতে পারে, তাহলে তার ভাই আর একজন ওয়ারিশ সে কেন করতে পারবে না? তার বোন আর একজন ওয়ারিশ সে কেন করতে পারবে না? তার মা আর একজন ওয়ারিশ সে কেন করতে পারবে না? এই বঞ্চিত ওয়ারিশদের জন্য বলা হয়েছে যে সম্পত্তির মালিক হতে গেলে আপনার দলিল খতিয়ান কোনো কিছুরই প্রয়োজন নেই। দলিল যার ভূমি হবে তার, এটি সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। খতিয়ান যার ভূমি তার, সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এইভাবে আপনি একজন বঞ্চিত ওয়ারিশ, তিনি সম্পত্তি বের করতে তার কোনো কাগজপত্র লাগবে না, তার নামে কোনো কাগজপত্র নেই। এমনকি যিনি দখলে আছেন, পূর্বেও যারা আপনার বাবা দখলে ছিলেন, তারও কোনো কাগজপত্র নেই। কাগজপত্র হচ্ছে সেই সিএস খতিয়ানের যিনি মালিক, ব্রিটিশ সরকার যার নামে রায়তি স্থিতিবান সিএস খতিয়ান দিয়ে গেছেন, তিনি কিন্তু মূল মালিক। সেখান থেকে ওয়ারিশ সূত্রে কিন্তু সবাই জমির মালিক হয়ে আসতেছেন, কিন্তু তারা সম্পত্তি ক্রয় করে নাই, তাদের নামে দলিল হয় নাই। এই বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে। মালিকানা আসছে। এখন আসেন যে জমি সম্পত্তি যদি বিক্রি হয়ে যায়, তখনই কিন্তু একটি দলিল সৃষ্টি হয়ে যাবে। তখন দলিল যদি থাকে, তাহলে ওই দলিল মূলে তিনি মালিক। শুধু দলিল থাকলেই হবে না, তিনি যে দলিলটি করলেন বা দলিলটি পাইলেন, তার যে সম্পত্তিটি হস্তান্তর করা হলো, তিনি কোন বুনিয়াদে দলিলটি পেলেন, তার বুনিয়াদ কি? তিনি সম্পত্তি ক্রয় করেছেন, যার কাছ থেকে ক্রয় করেছেন তিনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছেন। তাহলে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেলে তার কাছে খতিয়ান আছে। তাহলে যে কয়টা খতিয়ান আছে, প্রত্যেকটা খতিয়ান যতটুক সম্পত্তি বিক্রয় হয়েছে, অতটুক সম্পত্তি কিন্তু ওই খতিয়ান থেকে দলিলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে দলিল এবং খতিয়ান দিয়ে যদি তিনি প্রমাণ করাইতে পারেন যে সম্পত্তি তিনি ক্রয় করেছেন, এবং সরকারি সংশ্লিষ্ট বিভাগ সাব রেজিস্ট্রার অফিসে তার নাম এন্ট্রি করা আছে, বালাম বইতে তল্লাশি দিলে পাওয়া যাচ্ছে, জাল জালিয়াতি করা নাই, কারোর অংশ তিনি প্রতারণা তঞ্চকতা করে তিনি দলিল করে নেন নাই, তাহলে ওই সম্পত্তির মালিক হচ্ছেন তিনি। কিন্তু ওয়ারিশদের কিন্তু কোনো দলিল খতিয়ান কোনো কিছুর প্রয়োজন নেই, তাদের প্রয়োজন শুধু একটি মাত্র জিনিস, সেটি হচ্ছে ওয়ারিশিয়ান সনদ। তাকে প্রমাণ করাইতে হবে যার সম্পত্তি তিনি দাবি করতেছেন তার সাথে বঞ্চিত ওয়ারিশের সম্পর্ক কি, সন্তান, পুত্র সন্তান বা কন্যা সন্তান বা স্ত্রী, যাই হোক না কেন, সেটি প্রমাণ করাইতে। প্রমাণটা কে করবে? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যিনি জনপ্রতিনিধিত্ব করেন, তার কাছে গেলে তিনি ভালো করে চেনেন যে উনি ওনার সন্তান, সেই হিসাবে উনি একটি ওয়ারিশিয়ান সনদ দেবে।
আর যদি সিটি কর্পোরেশন হয় তাহলে ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে আপনি নিতে পারবেন। এইটা নিয়ে আপনি কিন্তু আপনার বাবা দাদা যারা সম্পত্তি রেখে গেছে তাদের কাগজপত্র প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান সব আছে। এমনকি বর্তমানে অটোমেশন পদ্ধতিতে যেহেতু ভূমি খাত চলে গেছে, অনলাইনেও অনেক ডকুমেন্টস দেখা যাচ্ছে, সেগুলিও আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির জন্যই বলা হয়েছে যে আপনি একজন ওয়ারিশ, আপনার সম্পত্তি পেতে আপনার দলিল খতিয়ান কিছুই প্রয়োজন নাই, সেই ক্ষেত্রেই কিন্তু বলা হয়েছে। এখন এর যদি আমি পরামর্শ দিই, এর যে মূল যে মন্তব্যটি আমাদের, সেটি হচ্ছে এই সম্পত্তি যদি আপনাকে পেতে হয় তাহলে এই সকল কাগজপত্র সম্পূর্ণ আপনাকে কালেকশন করতে হবে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে। এই কালেকশন করতে গেলে আপনি কিন্তু সরাসরি যেই এলাকায় সম্পত্তি সেই এলাকার যে মৌজা সেই মৌজার সম্পত্তি, আপনি মৌজার নামটা মনে রাখবেন, আর যার সম্পত্তি দাবি করতেছেন সেটা নিয়ে আপনি যদি ইউনিয়ন ভূমি অফিসে যান সেখান থেকে আপনি তথ্য পেয়ে যাবেন। সেই তথ্য ধরে আপনি উপজেলা ভূমি অফিস, জেলা ভূমি অফিস সব জায়গায় আপনি কিন্তু তল্লাশি দিয়ে আপনি কালেক্ট করতে পারবেন। কালেক্ট করে তারপরে আপনি সেই জেলায়, যেই জেলায় সম্পত্তি সেই জেলার একজন দেওয়ানি আদালতে মকদ্দমা করেন একজন বিজ্ঞ আইনজীবী, সিভিল লয়ার, তার শরণাপন্ন হয়ে আপনি যদি একটি বাটোয়ারা মামলা দেন তাহলেই কিন্তু এই সম্পত্তিটা বের হয়ে আসবে। একটা কথা মাথায় রাখবেন, আপনার 50 বছর আগেও যদি সম্পত্তি থেকে আপনি দূরে থাকেন, এখানে কিন্তু কোনো তামাদি নাই, আপনি এই সম্পত্তি হার হলাতে পাবেন। ওয়ারিশি সত্ত্ব কখনোই বিনষ্ট হয় না, আপনি সেই সম্পত্তি পাবেন। যদি সম্পত্তি বেচা বিক্রি হয়ে যায়, সাবকবলা, হেবা, দাল, ওসিয়ত যা কিছুই হোক না কেন, আপনাকে বাদ দিয়ে করলে সেই সকল দলিল হবে জাল। আপনাকে যদি বাদ দিয়ে যদি করা হয়, বেচা হয়, আপনাকে যদি ঠকানো হয়, কারণ একজন মৃত ব্যক্তির সম্পত্তি থাকে অবিভক্ত সম্পত্তি, সেই সম্পত্তি আপনার একজন ওয়ারিশ যদি ভোগ করতে পারে, আপনিও 100% ভোগ করতে পারবেন। এখানে আপনাকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই। এটা চিরন্তন সত্য কথা, আইন সেটি বলে, সমাজ সেটি বলে। এজন্যই জমির ওয়ারিশি সম্পত্তির মালিকানা পেতে দলিল খতিয়ান কিছুই লাগবে না। দলিল এবং খতিয়ান সব জায়গায় প্রযোজ্য না। আশা করি আপনারা আজকের মতো ভিডিওটি বুঝতে পেরেছেন। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।